জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ 2020 ইন্টারভিউ প্রার্থীদের জন্য চরম মোটিভেশনাল ভিডিও, খুব গুরুত্বপূর্ণ কথা, কেউ মিস করবে না। দেখো, তোমাদের ফার্স্ট অল একটা কথা বলে রাখি, যারা ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ দিচ্ছে সেটা কত গুণই হোক না কেন, ঠিক আছে, সেটা সবথেকে বড় কথা নয়। বড় কথা তুমি এতটা লাস্ট স্টেপে পৌঁছেছো, পৌঁছে ভয় পাওয়ার কোনো মানেই নেই। ভয়কে সবসময় ভয়কে সবসময় তুমি ভয়কে ভয় দেখাও, তাহলে তুমি সেখানে চরম পর্যায়ে পৌঁছে সেখানে জিততে পারবে। তুমি যদি আগে ভয় পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি কোনোদিন সাকসেসফুল হতে পারবে না, এটা মাথায় রাখবে। দেখো, তোমাদের আমি প্রথম থেকে একটা গল্প শুনিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে কথাটা। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোয়, তখন কিন্তু প্রায় 4 লক্ষ প্লাস অ্যাপ্লিকেশন নর্মালি হয়, তারও বেশি হয়, ঠিক আছে। এবার দেখো, ডাব্লিউবি কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবলে যে তোমার ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছে, বেশি ক্যান্ডিডেট পুরাতন ক্যান্ডিডেট আছে, যারা সিনিয়র আছে, তো তাদেরও একটা তারা কিন্তু লড়াই করতে করতে এত দূর এসেছে। তারা কেউ হয়তো 2018 সালে দেখবে, কমেন্ট করবে, তোমরা ভিডিও নিচে কমেন্ট করিও, কেউ 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 2018 সালে ইন্টারভিউ ছিটকেছে, কেউ 2015, 2011। অনেক ক্যান্ডিডেটই এরকম আছে যারা 2011, 2015, 2018 থেকে ছিটকে এত দূর পৌঁছেছে। তারা কিন্তু এখনও হার মানতে শিখেনি। তারা হার মানতে শিখে গেলে এত দূর আর আসতো না, তারা হয়তো ডাব্লিউবি কনস্টেবলের এক্সামটাও আর দিত না, ঠিক আছে। সব থেকে মনে রাখবে একটা কথা, যেই জিনিসে যত পরিশ্রম আছে, সেই জিনিসে তত মজা আছে, এটা মাথায় রাখবে। তোমার জ্ঞান অর্জন করতে কিচ্ছু যায় আসে না, তুমি জ্ঞান তো অর্জন করছো কি না, সেক্ষেত্রে তোমার একদিন না একদিন লাভ হবে। তোমরা দেখেছো বাগি সিনেমাটা, বাগি সিনেমায় কীভাবে টাইগার শ্রফকে ট্রেনটা করায় আর কি, দেখেছিলে ঘন্টার সাথে, তো সেই ট্রেনটা কখন কাজে দিয়েছিল তোমরা সেটা দেখেছো, ঠিক আছে। তো তোমরা যে এখন পরিশ্রমটা করছো, সেই পরিশ্রমের ফল কিন্তু তোমরা পাবে, এইটুকু বললাম। কারণ কর্ম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। এবার চলো, তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে যে তোমাদের 4 লক্ষর বেশি ফর্ম অ্যাপ্লাই হয়েছিল, সেই তুমি যখন অ্যাপ্লাই করেছিলে, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি এতদূর পজিশনে আসবো, সেইভাবে আমি প্রস্তুতি নিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। বলেছিলে যে দেখা যাক, যতদূর আমার পক্ষে সম্ভব ততদূর পর্যন্ত আমি যেতে পারবো, এটা বলে তুমি নেমেছিলে, ঠিক আছে। তো তোমাদের যতদূর সম্ভব, কি তোমরা প্রায় লাস্ট স্টেপে এসে পৌঁছে গেছো তোমাদের ডাব্লিউপি ইন্টারভিউ। দেখো, তোমাদের আমি 12,500 ক্যান্ডিডেট বলেছি, তা নিয়ে তোমাদের মন খারাপ করার কোনো কথা নেই। এমনও তো হতে পারে কম ক্যান্ডিডেট পাস করিয়েছে, হয়তো রিক্রুটমেন্ট প্রসেসে প্রভাব পড়বে, সে কারণে সঠিক কেউই বলছে না, ঠিক আছে। এটা বলা মানে একটা রিক্রুটমেন্ট। দেখো, তোমাদের এখন যদি বোর্ড যদি সরাসরিভাবে প্রকাশ করে দেয় যে কম ক্যান্ডিডেট পাস করেছে, সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউয়ের জন্য কোনো গুরুত্বই রাখবে না। হাসে খেলে ইন্টারভিউ দিতে যাবে, 12 জনের মধ্যে তো 10 জনের চাকরি হচ্ছেই, 2 জন করে ক্যান্ডিডেট বাদ যাচ্ছে, তো আমার তো নাম্বার বেশি, আমি ফাতরামো মারবে, ঠিক আছে। অনেক ছেলেই আছে এরকম ফাতরামো, জিন্স প্যান্ট পরে চলে যাচ্ছে ইন্টারভিউ দিতে। যেটা রুলস সেটা রুলস, ঠিক আছে। তোমাদের অনেক কিছু বলে দিলে তোমরা সেটাকে একদম হাসি খেলেভাবে নিয়ে যাবে। তো তোমাদের যে 4 লক্ষ ফর্ম অ্যাপ্লাই হলো ডাব্লিউবি কনস্টেবলে, সেই 4 লক্ষ ফর্মের মধ্যে প্রায় পিলিতে পাস করানো হলো, ধরে রাখো যে 80,000-এর 70,000 থেকে 80,000-এর মতো, ঠিক আছে। বাদ বাকি ক্যান্ডিডেট কিন্তু উধাও হয়ে গেল। সেখান থেকে মাঠ পাস করলো অনলি ফর 28,000 সামথিং কিছু ক্যান্ডিডেট, ঠিক আছে, 28,500-এর মতো ক্যান্ডিডেট, টোটাল ক্যান্ডিডেট মাঠে যারা কোয়ালিফাই করে, মেন এক্সাম দেয়। তো বাদ বাকি ক্যান্ডিডেটগুলোও ছিটকে গেল। এখন তোমাদের কত ক্যান্ডিডেট আছে, মেনে কত গুণ পাস করেছে সেটা বড় কথা নয়, এখন তোমার এই প্রিপারেশনটা নিয়েছিলে মাঠে যারা, তারাই কিন্তু পাস করেছো। আর যারা ভালো মতো প্রিপারেশনটা নিয়েছিলে মেন পরীক্ষার জন্য, তারাই কিন্তু পাস করে আছো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, বলতে পারো যে তোমরা ইন্টারভিউয়ের জন্য সেই পরিশ্রমটাই করো, যেই পরিশ্রমটা তোমার এখন এই মুহূর্তে দরকার। নাকি ইন্টারভিউ কত গুণ ডেকেছে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। যার শিক্ষা যেমন হয় সে সেরকম টাইপেরই হয়। সেটা ডাব্লিউপি বোর্ড সিদ্ধান্ত নেয় যে কত গুণ ডেকেছে না ডেকেছে। তোমরা জানতে চেয়েছিলে বললে বললাম, যতটুকু আপডেট ছিল। এখন কর্মসংস্থান ভুল না সঠিক এটা কেউ বলতে পারবে না, আর আমি সঠিক না ভুল সেটা কেউই বলতে পারবে না। তোমাদের একটা কথা বলে দিই, তুমি যদি 50 কেজি বস্তা নিয়ে ঘাড়ে করে যেতে পারো 100 মিটার, সেই ক্ষেত্রে তুমি কিন্তু 20 কেজি বস্তা নিয়ে সেখানে তুমি 500 মিটার যেতে পারবে, এটা মাথায় রাখবে। কথাটা ভালো করে বোঝো, 50 কেজি বস্তা নিয়ে তুমি যদি 100 মিটার এগোতে পারো, সেক্ষেত্রে তুমি 20 কেজি বস্তা নিয়ে 500 মিটার যেতে পারবে। তো তোমরা এখান থেকে এইটুকু বুঝতে পারছো, 12,500 ক্যান্ডিডেট ধরে চললে তোমাদের কোনো ক্ষতি নেই, তোমাদের বরঞ্চ লাভ আছে। যদি কম ক্যান্ডিডেট পাস করায়, তোমার 100% তোমার চাকরিটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি ইন্টারভিউয়ের প্রস্তুতিটা ভালো মতো নেবে, আর ইন্টারভিউটা ভালোভাবে
সেখানে দেবে, তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবে, সবসময় শত্রুপক্ষকে কমজোর মানে তোমরা দুর্বলভাবে নিচ্ছ শত্রুপক্ষকে। সবসময় যুদ্ধতে জিততে গেলে তোমাদের একটা কথা বলছি, সবসময় তোমার বিপক্ষে যেই থাকুক না কেন, সে কম নম্বরই পাক আর বেশি নম্বরই পাক, সবসময় তাকে তোমার থেকে ভাববে যে সে আমার থেকে হয়তো বেটার। বেটারভাবে চললে তোমার সাকসেসফুল তোমার হাতের মুঠোয় আসবে। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, যেই কাজগুলোতে তোমাদের অল্প কিছুতে মানে তুমি সংগ্রহ করে নেয় যে কাজটা, সেই কাজে কিন্তু কোনো মজা নেই। যে কাজটা তোমার অনেক কষ্ট করে সংগ্রহ করো, সেই কাজটা করে তোমার কিন্তু খুব মনে উৎপ্রেরণা জাগায়, খুব একটা মজা বেশি আসে, কনফিডেন্স লেভেলটাও তোমার খুব বাড়ে। তো তোমাদের কাছে একটা অনুরোধ বলতে পারো যে তোমাদের 12,500 ক্যান্ডিডেট না 10,102 ক্যান্ডিডেট, এটা নিয়ে তোমাদের এখন কোনো ভাবার কোনো বিষয় নেই। তোমাদের একটাই এখন টার্গেট, তোমাদের যেটা বললাম যে 50 কেজির বস্তা, এখানে যে বুঝার সে বুঝে নেবে ঠিক। আর তোমাদের একটাই এখন টার্গেট, তোমাদের যে ডাব্লিউপি ইন্টারভিউ সেটা কিভাবে ক্র্যাক করবে সেটা ভাবো, ঠিক আছে? তোমাদের কত গুণ ডেকেছে না ডেকেছে দেখো, তোমাদের কত গুণ ডেকেছে না ডেকেছে সেটা নিয়ে তোমাদের ভাবার কোনো টেনশনই নেই, কারণ তোমরা সেটা নিয়ে ভাবো না। যত ভাববে তত তোমার মনটা খারাপ লাগবে। আমি বলতামও না, তো সেখানে অনেক ছেলে কমেন্ট করেছো, তো চলো বাদ দাও সেই সব কথা, বাদ দাও। কথা বাদ দিয়ে তোমরা যে ইন্টারভিউ কত গুণ ডেকেছে সেটা মাথা থেকে একদম হাঁটিয়ে দাও। এখন তোমাদের একটাই উদ্দেশ্য যে ইন্টারভিউটা ক্র্যাক করে কীভাবে তোমার চাকরিটা করবে। কারণ তোমার যদি তোমার যে বসার চেয়ার, একটি বসার চেয়ারে তুমি একাই কাফি, ঠিক আছে? তো তোমরা দেখতে পারো মানে বিশিষ্ট বড় বড় অনুষ্ঠানে মানে চেয়ার, ভালো ভালো চেয়ার বিশিষ্ট ব্যক্তিদের জন্যই রাখা থাকে, আর আমাদের মতো পাবলিকরা দাঁড়িয়ে সেটা মানে দেখে, তাদের প্রোগ্রামে কি কি হচ্ছে, কি কি তারা বলছে সেটা দেখে। তো তোমাকে একটা কথা বলছি, তারা সেই বিশিষ্ট ব্যক্তি হওয়ার কারণ তার তার যে উপলব্ধি মানে সে সেই জায়গাটা বানিয়ে নিয়েছে, সেই বসার জায়গাটা, সেই বসার জায়গাটা তোমাকে এখন ইন্টারভিউয়ে তোমাকে এখন বানাতে হবে, ডাব্লিউবি কনস্টেবলে বসার জায়গাটা, ঠিক আছে? সেটা কেউ বানিয়ে দিতে পারবে না, তোমাকে তোমাকে নিজেই বানাতে হবে। তো তোমার মনে যত রকম ভুলভাল ধারণা আছে সেগুলো বের করে ফেলো। কারণ তোমার ডাব্লিউবি কনস্টেবলের উর্দিটা যদি তোমার দরকার থাকে, তোমার যদি পোশাকটা দরকার থাকে, তো সেক্ষেত্রে তোমার এরকম মোটিভেটভাবে চলাটাই বেটার। তোমরা নিজেরা ডিমোটিভেট হচ্ছ, তার সাথে অনেক ছেলেকে ডিমোটিভেট করছো। তোমরা আমার কাছে জানতে চাইলে সেক্ষেত্রে আমি তোমাদের বেশিটা বলাটাই বেটার। কারণ দেখো, তোমাদের যদি বেশিটা বলে তোমাদের তো বোঝালামই একটা কথা, বেশি জিনিস যদি তুমি যদি নিয়ে চলো তো কম জিনিস। দেখো, তুমি যদি 5 জনের সাথে যুদ্ধ করতে পারো, সেক্ষেত্রে তোমার সাথে যদি 3 জন আসে তো 3 জনকে তুমি আরামসেই ফেলে দেবে, এটা মাথায় রাখবে। তো সবসময় বেশিটা নিয়ে চলাটাই বেশি ভালো, কখনো কম নিয়ে চলবে না, কম নিয়ে চললেই মারা পড়বে, তোমাদের এইটুকু আমি বলছি। আর কখনোই তোমার যে শত্রুপক্ষ তাকে কখনোই কমজোর মনে করবে না, তোমার বিপক্ষে যেই আছে না কেন, তার নম্বর যতই থাকুক, তুমি তাকে মানে ভাববে যে তোমার থেকে হি ইজ বেটার। সবসময় এটা মাথায় রাখবে, সবসময় যখন এটা মাথায় রাখবে তখন তাকে তুমি হারাতে পারবে। তুমি যদি ভাবো যে সে তোমার থেকে দুর্বল, তো সেটা সব থেকে তোমার বড় ভুল। তোমরা যুদ্ধের বিভিন্ন বইগুলো দেখে নিবে, সেখানে এই সম্পর্কে বোঝানো থাকে। ট্যাঙ্গো চার্লি বইটা দেখে নেবে, ট্যাঙ্গো চার্লি যে আছে, তো সেই বইটাতে কীভাবে বুঝিয়েছে সেটা দেখবে। তোমাদের একটাই মানে বড় ভুল, সব থেকে বড় ভুল হচ্ছে তোমরা যে ইন্টারভিউ কত গুণ ডেকেছে এটা নিয়ে তোমরা বেশি লাফালাফি করছো। তোমাদের সামনে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ প্রক্রিয়াটা কিভাবে করছে না করছে সেটা দেখো, সেটা কিভাবে ক্র্যাক করছে সেটা দেখো। ইন্টারভিউ কত গুণ ডেকেছে এটা সব থেকে বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করে তোমরা মেরিট লিস্টে আসে, তোমাদের মেরিট লিস্টে প্রকাশ হয়ে তোমার নামটা যদি চলে আসে, সেক্ষেত্রে তুমি ডাব্লিউবি কনস্টেবলের চাকরিটা পেয়ে যাচ্ছ, সেটা ভাবো। নাকি ইন্টারভিউ কত গুণ। যাদের পেটে একটু হলো বিদ্যা আছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে, আর যার পেটে একটু হলো বিদ্যে নেই সে তো কোনো কিছুই বুঝবে না, উল্টোপাল্টা কমেন্টের বাহার ছড়িয়ে দেবে। কারণ তার শিক্ষাটাই সেইভাবে দেওয়া আছে। যার শিক্ষাটা ভালো সে আজ পর্যন্ত লড়াই করে যাচ্ছে ডাব্লিউবি কনস্টেবলে। একটা কথা তোমাদের বারবার বলছি, বারবার হেরে জিতাটার সব থেকে মজাটা বেশি, একবার জিতে গেলে তোমার মজাটা সেই মজাটা পাবে না তুমি, মাথায় রাখবে। বারবার হেরে যখন তুমি জিতবে কিনা সেই মজাটার উপলব্ধিটা তোমার মনে আলাদাই বহিঃপ্রকাশ ঘটাবে, আর একবার জিতে গেলে তোমার সেই বহিঃপ্রকাশটা আসবে না, এটা মাথায় রাখবে। ভাবো যে তোমার বিপক্ষে যারাই আছে তোমার থেকে হয়তো অনেক হার্ডি, ঠিক আছে? এইভাবে নিয়ে তোমরা ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো, আর সব থেকে তোমার যে ইন্টারভিউ বেস্ট সেটা দেওয়ার চেষ্টা করো। যতই সিট থাকুক তোমার একটা সিটই দরকার, আর একটা সিটে চেয়ারে বসতে গেলে তোমার একজনই দরকার, সেটা তুমি হতে পারো। এটা মাথায় রাখবে না যে আমি হব না অন্য কেউ হবে, বেশি জন ডেকে নিয়েছে তো আমার এরকম হবে এরকম হবে। তো এই ধারণাটাই তোমাদের ভুল ধারণা, যে
আমি সেই চেয়ারটাতে বসতে পারবো না, তো অন্য কেউ এসে আমার চেয়ারটাতে বসে যাবে। এখানে যারা, আমি একটা কথা বলছি, যারা ভাই সিনিয়র আছো তোমরা প্লিজ কমেন্ট করে তোমাদের ছোট ভাইগুলোকে বুঝিয়ে দিও যে আমি কথাগুলো ঠিক বলছি না বা ঠিক বলছি। আর তোমরা কমেন্ট করে যেও দাদা আমি এত সালে পাস করেছিলাম কিন্তু আমার ইন্টারভিউ হয়নি। তোমরা যদি মন না ভাঙতে পারো তো এই ছেলেগুলো কেন মন ভাঙছে? এত এইটুকুতে মন ভাঙার কি আছে ভাই? এখনও তো লাইফটা পড়েই আছে তোমাদের, বাকি লাইফটা টেনশন কেন নিচ্ছ? সব থেকে বড় হচ্ছে নিজের জীবনের দাম, ঠিক আছে? চাকরিটা সব থেকে বড় দাম না। নিজের যখন জীবনটাই থাকবে না তো চাকরিটা নিয়ে তুমি কি করবে বলো? সেটা আমাকে আগে আগে অ্যান্সার করো যে তোমার যখন তোমার জীবনটাই থাকবে না তো চাকরিটা নিয়ে কি করবে? এইরকম যারা বলে আমি চাকরিটা না পেলে আমি সুসাইড করব, তাদের মতো কি বলবো তাদের? তাদের আমি বলি যে তারা চাকরি পাওয়ার যোগ্যই না, কারণ সে একটুতেই হেরে যায়। সেই ছেলের মানে চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই, আমি এটুকু মনে করি, ঠিক আছে? তো যে কখনো হারতে শিখেনি সেই যুদ্ধে জয়ী হয়েছে। তোমার একটাই মোটিভ রাখতে হবে যে না আমাকে ডাব্লিউবি কনস্টেবলের চাকরিটা হোক, আমাকে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। আমাকে ডাব্লিউবি কনস্টেবলের চাকরিটা নিয়ে আমার পরিবারকে অনেক সাহায্য করতে হবে, এটা মাথায় রাখবে। কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে, তো তোমাদের মায়াটা বুঝি। তোমাদের আমি এতদিন সঠিক আপডেট দিয়ে এসেছি। তো 10,102 জনও যদি পাস করে থাকে তো সেক্ষেত্রে সেটা তোমাদের লাভই হবে। কারণ আমি তোমাদের যেভাবে বলছি 12,500 ক্যান্ডিডেট পাস করুক, তোমরা বেশিটা নিয়ে চলো। কম নিয়ে চললেই তোমাদের, দেখো তোমাদের আমি একবার বুঝিয়ে দিচ্ছি আবার, দেখো বেশি নিয়ে চললে তোমাদের কিন্তু কোনো ক্ষতি নেই, তোমাদের চাকরি সবারই হয়ে যাবে। আর কম নিয়ে চললেই তোমার ক্ষতি, কারণ দেখো কম নিয়ে যখন চলবে তখনকার বলবে আমার না মার্কস তো বেশি আছে, ইন্টারভিউটা যেমন তেমন দিব, আমার তো হয়ে যাচ্ছে চাকরি। এই ধারণাটা ভুল। এই ধারণা নিয়েই মেনে অনেক ছেলেপেলে ফেল করে গেছে, কারণ আগের বারের কাট আপটা অনেক কম গিয়েছে, তো এবারও কাট আপ কম যাবে এরকমভাবে ছেলে মেয়ে ফেল করে গেছে। সে যদি একটু জোর লাগাতো যে না আমি সব কিছুকে দুর্বল নেব না, সব কিছুকে হার্ড নেব, তাহলে সে কিন্তু আজকে হয়তো ফেল করে থাকতো না মেন পরীক্ষায়, সে পাস করতো। আর তোমাদের ইন্টারভিউয়ের মানে কিছু এখন তো 1 মাসের মতো প্রায় বাকি আছে, তো সেই ভুলটা যেন তোমরা না করতে পারো, পরে আমাকে দোষারোপ না করতে পারো। কারণ রিজুদা তোমাদের কখনোই চায় না যে খারাপ হোক, রিজুদা চায় যেন তোমরা চাকরি পাও। কারণ রিজুদা একটা গরিব ঘরের ছেলে, তো গরিব ঘরের ছেলের মায়াটা অবশ্যই সে বুঝে থাকে, সে কারণে তোমাদের বোঝানো ছোট ভাইয়ের মতো। আর যেগুলো অবুঝ ছেলে যার পেটে একটুকু বিদ্যে নেই, হয়তো কোনো মতো ডাব্লিউবি কনস্টেবলে ক্র্যাক করে মানে পাস করে গেছে, তারা তো উল্টোপাল্টা কমেন্ট করবেই। তাদের পেটে বিদ্যের যে বিদ্যেটা থাকা দরকার সেই প্রয়োজনীয় বিদ্যেটা তার পেটে নেই, ঠিক আছে? যার পেটে বিদ্যে আছে সে একবারই বুঝে যায় যে দাদা ঠিক আছে, আমার এখন নেক্সট স্টেপ হচ্ছে যে আমার একটা সিটে বসার জন্য আমার একাই কাফি। তো সেটার জন্য আমাকে ইন্টারভিউটা ভালো মতো প্রিপারেশন নিতে হবে, এখন আমার হাতে অনেক চান্স আছে। আমি তোমাদের বললাম যে পুলিশ তোমাদের যে মানে যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে সমাজ সেবামূলক কাজ। কারণ কেউ যদি কোনো দাঙ্গা টাঙ্গায় পড়ে যায় সেক্ষেত্রে পুলিশ তাকে উদ্ধার করে। তো আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের তোমাদের কথা বললাম, সেটা সমাজসেবামূলক কাজেই পড়ছে। কোভিড-19-এর যে যদি কেউ মোকাবিলায় কোনো কাজ করে থাকো সার্টিফিকেট থাকে, সেটা সমাজসেবামূলক কাজে পড়ছে। এই সার্টিফিকেটগুলো যদি তোমাদের থাকে না, চাকরির সম্মুখীন তোমরা অনেকটাই হবে, আমি বলছি তোমাদের। আরটিআই করে ইন্টারভিউর পর দেখে নিতে পারো। আর এই কথাগুলো কিছু ছেলে মানে নেগেটিভ মাইন্ডে ছড়াচ্ছে, এই সার্টিফিকেটটা পেলে কি আমি 10-এর উপর নাম্বার পাবো, কী গ্যারেন্টি আছে এরকম। সেই ছেলেগুলোর পেটে না একটুকু বিদ্যে নেই, কারণ পুলিশের কাজ কি সেটা সে নিজেই জানে না। যারা জানে তারা এরকম কখনোই কমেন্ট করে বলবে না যে সেই সার্টিফিকেটটা নিলাম তো কী হলো। তোমার যে রক্তদান করলে তুমি ব্লাড ডোনেশন কাম, সেটা সমাজসেবামূলক কাজ হলো। কারণ দেখো একটা গরিব ঘরের হয়তো রক্তের অভাব পড়তে পারে, সেক্ষেত্রে তোমার রক্তটা পেয়ে সেই লোকটা বেঁচে যেতে পারে। তো ডাব্লিউবি ইন্টারভিউ বোর্ড সিলেকশনে যখন তোমার ইন্টারভিউ বসে তখন দেখে না ছেলেটা সমাজসেবামূলক কাজ আগাগোড়া থেকে করে এসেছে, এই ছেলেটা চাকরি পাওয়ার যোগ্য, কারণ সে সমাজসেবামূলকের কাজের যে ধারণাটা সেটা নিজের মনে বিশিষ্টভাবে মানে আকৃষ্ট করতে পেরেছে। তো এই ছেলেটা অবশ্যই চাকরি পাওয়ার অনেকটাই সম্মুখীন হয়ে এসেছে। এই ছেলেটাকে ভালো একটা কিছু স্কোর দেওয়া যাক, ঠিক আছে? তোমরা যারা ব্লাড ডোনেশন ক্যাম্পের যে সার্টিফিকেট নেবে, তোমাদের কি কোশ্চেন করা হচ্ছে জানো? তোমার ব্লাড গ্রুপ কি, তোমার ব্লাডের মানে মানে ব্লাড কতখানি নিয়েছিল, তো এরকম ব্লাড গ্রুপ থেকে কথা করা হচ্ছে কোশ্চেন। অনেকে হয়তো সেখানে কোশ্চেন করলে হয়তো হোপলেস খেয়ে পারছো না, সেক্ষেত্রে ব্লাড ডোনেশন ক্যাম্পের তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে কোশ্চেন করা, এটা তো তোমরা মানো। তো ব্লাড ডোনেশন ক্যাম্পের যদি সার্টিফিকেট থাকে তো তোমাকে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকেই মানে কিছু কোশ্চেন করা হচ্ছে। তো তোমরা যদি এটা দাও তোমাদের ইন্টারভিউ বেশি নম্বর পাওয়ার চান্সটা তোমাদের বেশি থাকে, কারণ তোমাদের সাবজেক্ট থেকে এমন কোশ্চেন করতে পারে যেটা হয়তো এই মুহূর্তে তোমার মনে নেই। আর একটা কথা, তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা মনে করে যেও, রোল নম্বরটা অনেককে ধরা হচ্ছে। তুমি কত মিটার মানে 1600 মিটার কত মিনিটে দৌড়েছিলে, তোমার বুকের ছাতে কি, এগুলো একটু ভালো করে তোমরা জেনে যেও তোমাদের যেটা ডিটেলস আছে। ইন্টারভিউটা তোমরা হার্ডলিভাবেই নাও, হালকাভাবে নাও না, হার্ডলিভাবে নাও। তোমরা ইন্টারভিউ
মানে এমনি ক্র্যাক করে যাবে। তোমরা 100 মার্কের পিলি পরীক্ষায় ক্র্যাক করে অনেকজনকে ছিটকে দিয়েছো, 1600 মিটার রানে অনেকজনকে ছিটকে দিয়েছো, 85 মার্কের মেন্স পরীক্ষায় অনেকজনকে ছিটকে দিয়েছো। সামান্য 15 মার্কের ইন্টারভিউ দিতে তোমাদের যে এত ভয় আর এত তোমাদের মধ্যে নেগেটিভিটিতে ভরা, আমি জানতাম না। বুঝতে পারলে? আমি জানতাম না তোমাদের 15 মার্কের যে ইন্টারভিউ দিতে তোমাদের এত নেগেটিভিটিতে ভরা। দেখো, যেটা সত্য সেটা সত্য, চরম বাস্তব সত্য, সেটা মানতেই হবে। মানুষ কিন্তু জানো তুমি সারা জীবন বাঁচবে না, আমিও সারা জীবন বাঁচবো না। আমাকে একদিন যেরকম মরতে হবে, তোমাকেও একদিন মরতে হবে। এটা দেখে ভয় পালে চলবে না। এটা বললাম বলে আমি তোমার কাছে আজকে খারাপ হয়ে গেলাম যে তোমাকে একদিন মরতে হবে, এটার জন্য তো আমি খারাপ হয়ে গেলাম। কেন তুমি বলবে? তো সেটাই আমি তোমাদের বলছি। হ্যাঁ, আমিও মরবো, তুমিও মরবে। এটা একদম চরম বাস্তব কথা। এটা ভয় পালে হবে না। আজ আমি মরতে পারি, কাল তুমি মরতে পারো, এরকম কোনো গ্যারেন্টি নাই যে কে কোন দিন মরবে কেউ বলতে পারবে না। সবসময় মাথায় একটাই মোটিভ নিয়ে চলবে যে আমাকে চাকরি পাওয়ার জন্য কী কী আমার পক্ষে মানে যোগ্যতা লাগে সেটা আমাকে অর্জন করতে হবে, তারপরেই আমি কোনো কিছু করতে পারবো। তো তোমার সেই যোগ্যতাটা আছে বলে তুমি এতদূর পৌঁছে গেছো, ঠিক আছে? সেই যোগ্যতাটা তোমার ইন্টারভিউ বোর্ডের যে অফিসার থাকে তার সামনে তুলে ধরার চেষ্টা করো। সেই যোগ্যতাটাকে তুমি প্লিজ লুকিয়ে রেখো না। যত লুকিয়ে রাখবে সেখানে তোমারই ক্ষতি হবে। তুমি তুলে ধরো, তোমাকে 18টা 19টা কোশ্চেন করুক না কেন, সেটা কোনো বড় কথা না। বড় কথা তুমি কনফিডেন্স লেভেলের সাথে সেখানে দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে, আর যিনি তোমাকে কোশ্চেন করবে তার আয়ে মানে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবে, আর কোনো রকম ভয় পাবে না। তিনিও তিনিও মানুষ, তুমিও মানুষ, তারও দুটো হাত দুটো পা আছে, তোমারও সেরকম দুটো হাত দুটো পা আছে। তিনি ম্যাডাম হোক আর মানে স্যার হোক, সেটা মাথায় রাখবে। যেটাই হোক ভয় পাবে না, ভয়কে জয় করতে শিখো, তাহলে তুমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, এটুকু বলে দিলাম। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে পোস্ট, সেই পোস্টে সিলেকশন হয়ে অনেকে ডাব্লিউবি এএসআই এসআই পর্যন্ত চলে গেছে প্রমোশন করে। কেন তারা গেছে? তারা ডাব্লিউবি কনস্টেবলকে অনেক জোর দিয়ে ডাব্লিউবি কনস্টেবলকে নিয়েছিল, কিন্তু তাদের যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন পাস প্লাস আছে। সেক্ষেত্রে সেই এসআই কিন্তু না ঢুকে কনস্টেবলে ঢুকেছে, সেখান থেকে চলে গেছে এসআই। ঠিক আছে? তোমরা যেটা আগে পাবে সেটাতে ঢোকো। আমার জব পাছাপাছি কখনোই করবে না। সব জবই ভালো, সব জবই খারাপ, এটা মাথায় রাখবে। যেটা পাবে সেটাই করো, কারণ তোমার যেটুকুই জব হোক সে জবটাতে তুমি তোমার পরিবারকে সঠিক মতো মানে সব কিছু সামগ্রী দিতে পারবে, এমন কিছু একটা করো যেটাতে তোমার পরিবার সব কিছু তোমার থেকে মানে হেল্প পায়। আশা করি আমার কথাগুলো তোমাদের মাথায় ভালো মতো ঢুকে গেছে। আমি তোমাদের ডিমোটিভেট করার জন্য কোনো কিছু বলিনি। তোমাদের যে ব্যাপারটা বোঝালাম ভালো করে বুঝবে, নাহলে ভিডিওটা 2-3 বার রিপিট করে দেখবে, কি বলতে চেয়েছি ভালো করে ব্যাপারটা বুঝবে, তারপরে তোমাদের যে মূল্যবান কমেন্ট সেটা করবে। আর এখানে অনেক মানে সিনিয়র ছেলে আছে যারা হয়তো এই ব্যাপারটা বুঝে গেছে, তাদের একবার বোঝালেই কাফি, তারা কোনোদিনই করবে না। যারা জুনিয়র ছেলে, কথার মানে তোমাদের বলছি, যারা এবারই ডাব্লিউবি কনস্টেবলে ক্র্যাক করেছে তারা এই সব সমস্ত রকম কথা বলে, নেগেটিভিটি তাদের মধ্যে ভরা থাকে। নেগেটিভিটিটা তোমার মন থেকে তুলে বের করে দাও, তাহলে সব কিছু পৃথিবীর যে সব কিছু সমস্ত কিছু তোমার ভালো লাগবে। নেগেটিভিটি যার মনে থাকবে সে কোনোদিন কোনো কিছু করতে পারেনি, আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না। কারণ সে যখনই কোনো ভালো কাজ করতে যাবে তার নেগেটিভিটিটা বাহার মানে তোমার মনের থেকে বাইরে চলে আসবে, যে এটা আমার ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, এটা ওটা অনেক কিছু ভাবনা চিন্তা করে সে ভালো কাজটাও করবে না। আমি তোমাদের বলছি, এরকম অনেক ছেলেই আছে। তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের যদি একটুকু হেল্পফুল বলে মনে হয়, তো তোমাদের যে মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তোমাদের আমি কিছু বলবো না যে তুমি আমার ভিডিও দেখো, এটা দেখো না দেখো, শেয়ার করো, আমি কোনো কিছুই বলবো না, কারণ আমি তোমাদের চোখে অনেকই খারাপ হয়ে গেছি, অনেক ছোট হয়ে গেছি। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।